শহরে একের পর এক লাগাতার তিনটা মার্ডার। তবে এবার তো হুট পুলিশের ডিআইজি এর ভাইয়েরই খুন হয়ে গেল। সন্তানের মতো ভাইকে এইভাবে হারিয়ে ডিআইজি তো পাগল প্রায়, যে কোনো মূল্যে মার্ডারকে খুঁজে বের করতে চায়। একটু তদন্তেই মার্ডারার ধরা পড়ে, নিজ মুখে স্বীকারও করে নেয় যে সে মার্ডারটা করেছে। কিন্তু তদন্তে প্যাঁচ লেগে যায় তখনই যখন সেমভাবে আরও একজন লোক বলতে শুরু করে যে মার্ডারটা সেই করেছে। এমনকি মার্ডারটা করার পিছে দুজনের যথাযথ কারণও আছে। এক মার্ডার, দুই সাসপেক্ট। এর মধ্য থেকে আসল খুনিকে বের করা পুলিশের জন্য এমন হয়ে দাঁড়ায় যেন ময়দা থেকে আঠা আলাদা করার মতো। এমনই সব থ্রিল, সাসপেন্স আর অকল্পনীয় টুইস্ট নিয়ে আজ এক্সপ্লেন করতে চলেছি 2025 সালে মুক্তি পাওয়া মালায়ালাম সাসপেন্স থ্রিলার মুভি থাকসিয়ার। কেরালার আলাপ্পুজা গ্রাম, নির্জন একটা বিচের পাশে কেউ একজন একটা লাশ পড়ে আছে। আর ঠিক লাশের সামনেই একটু দূরে 6 জন লোক এখানে একজন আরেকজনের সাথে ঝগড়া করছে। অর্থাৎ এই 6 জন একজন আরেকজনের সাথে মারামারি করছে। এই 6 জনের মধ্যে একজন পুলিশকে কল করায় পুলিশের লোকও সেখানে এসে লাশটা উদ্ধার করে। একজন বলে ওঠে, আরে এটা তো আমাদের ক্রিস্টি, অর্থাৎ এই মৃত ব্যক্তির নাম হচ্ছে ক্রিস্টি। তো পুলিশ নিয়ম মতো ক্রিস্টির লাশটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেয়। যারা যারা এখানে মারামারি করছিল তাদেরকেও ধরে সোজা থানায় নিয়ে যায়। পরবর্তী সিনের টিভিতে এই নিউজটা নিয়ে বলা হচ্ছে যে গত কয়েক মাসের ভিতরেই আমাদের আলাপ্পুজায় একের পর এক মার্ডার হয়ে চলেছে। এটা সহ নিয়ে আজ টোটাল 3টা মার্ডার হয়ে গেল। জানুয়ারির 16 তারিখে বিপিন, 26 তারিখে মোহাম্মা, আর এখন ক্রিস্টি। একের পর এক এই মার্ডারগুলো করছে কে? শহরে কি কোনো সিরিয়াল কিলারের আগমন হলো? আর পুলিশরা এবার করছে কি? এসব বলে এইভাবে সোশ্যাল মিডিয়ায় পুলিশকে আচ্ছা মতো পৌঁছানো হচ্ছে। এরপর সিন শিফট হয় অ্যালেক্সি নামের এই লোকটার উপর। এই অ্যালেক্সি হচ্ছে পুলিশের ডিআইজি। আর বর্তমানে যে ক্রিস্টির মার্ডার হয়েছে, এই ক্রিস্টি আসলে এই অ্যালেক্সিরই চাচাতো ভাই। যখন ক্রিস্টি ছোট ছিল তখনই তার মা বাবা মারা যায়। আর এরপর থেকে অ্যালেক্সি ক্রিস্টিকে তার সন্তানের মতো করে বড় করেছে। তাই অবশ্য ক্রিস্টির এরকম মৃত্যুতে অ্যালেক্সি অনেকটা ভেঙে পড়েছে। মন খারাপ করে বসেছিল কি, তখনই অ্যালেক্সির কাছে হেলেন নামের এই মেয়েটা আসে। এসে অ্যালেক্সিকে বলে, পুলিশ এসেছে আপনার সাথে কথা বলতে। এই হেলেন নামের মেয়েটা মূলত অ্যালেক্সির কাজিন, অর্থাৎ ক্রিস্টিরও কাজিন। তো অ্যালেক্সি পুলিশগুলোকে সরাসরি বলে দেয়, জলদি আমার ভাইয়ের খুনিকে খুঁজে বের করো। পুলিশ অফিসারটাও বলে, স্যার চিন্তা করবেন না, আমরা ভালো একটা টিমকে এর জন্য লাগিয়ে দিচ্ছি। অ্যালেক্সি জিজ্ঞাসা করে কাকে? পুলিশ অফিসারটা বলে, স্যার সিআই পারালুকামি কেসটা হ্যান্ডেল করবে। এটা বলতে সিন শিফট হয়ে যায় সেই সিআই পারালুকামের উপর। পারালুকাম এবং তার ওয়াইফ মিলে একটা মন্দিরে এসেছে পুজো করার জন্য। তখনই সেইখানে মহিলা এবং তার স্বামী পারালুকামের ওয়াইফকে দেখে তাকে চিনতে পেরে তার সাথে সে কথা বলতে শুরু করে যে কেমন আছে, অনেকদিন হলো দেখা হয়েছে, এসব আর কি। আর এইসবের মাঝেই এই মহিলা পারালুকামের কাছ থেকে একটা সাহায্য চাইতে শুরু করে। কিছুদিন আগে নাকি তার বাসা থেকে তার কিছু গহনা চুরি হয়েছে। যেদিন ঘটনাটা হয়েছে মহিলা সেদিন বাজারে গেছিল, আর তার স্বামীও গেছিল ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। আর তখন বাসা খালি পেয়ে কেউ সেই কাজটা করে যায়। তবে মহিলার সন্দেহ নাকি চুরিটা তার ননদই করেছে। বলে, স্যার প্লিজ আপনি যদি বিষয়টা আনঅফিসিয়ালি একটু দেখতেন আর কি, অনেক উপকার হয়। পারালুকামও বলে, ঠিক আছে, দেখব কি করা যায়। এইসব নিয়ে তারা কথাবার্তা বলছিল কি, তখনই পারালুকামের হায়ার অফিসার তাকে কল করে ক্রিস্টির সেই কেসটার ব্যাপারে তাকে জানায় যে কেসটা তাকে হ্যান্ডেল করতে হবে। এখন পারালুকাম তার সিনিয়র অফিসারের সাথে কথা বলছিল কি, তখনই তার মোবাইলের চার্জ শেষ হয়ে যাওয়ায় মোবাইল অফ হয়ে গেছে। এসে ওই মহিলার স্বামীর কাছ থেকে তার মোবাইলটা একটু খুঁজে নেয়, আর্জেন্টলি একটা কল করবে বলে। এর মোবাইলটা নিয়ে সাইডে গিয়ে কিছু একটা করে একটু পর আবার এসে তার মোবাইলটাকে দিয়ে দেয়। তারপর লোকটাকে সে সাইডে রাখে, বলে, অনিল, যে জায়গায় তুমি তোমার ওয়াইফের জুয়েলারিগুলো বন্ধক রেখেছ না, ওখানে তো ইন্টারেস্টের হার অনেক বেশি। তাই তুমি তাড়াতাড়ি এগুলো ছাড়িয়ে নিয়ে এসে যে জায়গা থেকে নিয়েছ বউ না জানার মতো সেখানে রেখে দাও। অর্থাৎ এর মানে হচ্ছে এই অনিলই তার বইয়ের গহনাগুলো তার বউ না জানার মতো এক জায়গায় বন্ধক রেখে টাকাগুলো জোয়াতে উড়িয়ে দিয়েছে। এখন মিনিটের মধ্যে পারালুকাম এটা কিভাবে বের করে ফেলল দেখে তার ওয়াইফ তো আশ্চর্য। পারালুকাম বলে, আশ্চর্য হওয়ার কিছু নেই। এই অনিলের বউ শুরুতে যেমনটা বলল, যেদিন ঘটনাটা হয়েছে ওই দিন তার সামনে ভোট দিতে গেছিল, আর সে গেছিল বাজারে। কিন্তু আমি ভালো করে নোটিস করলাম, যদি অনিল ভোট দিতে যায় তাহলে তার হাতের আঙ্গুলের নখের মধ্যে ভোট কেন্দ্রের কালি লাগানো থাকত। এই কালিগুলো কমসে কম 1 সপ্তাহ থাকে। আর ঘটনা হয়েছে মাত্র পরশু, কিন্তু তার হাতের নখে কালির কোনো চিহ্নই নেই। এরই সাথেই অনিলের মধ্যে কোনো একটা ভয় কাজ করছে। তাই আমি কল করার বাহানায় তার মোবাইলটা নিয়ে চেক করে দেখলাম। অফকোর্স সেখানে মেসেজে গহনাগুলো বন্ধক রাখার মেসেজ আছে, যেটা দেখে পুরো বিষয় আমার ক্লিয়ার। তবে তার ওয়াইফের সামনে বিষয়টা বলিনি,
কারণ আমি চাই না কারো সংসারে কোনো ঝামেলা হোক। তো এইভাবে আর কি পারালোকাম মিনিটের মধ্যে একটা কেস সলভ করে নেয়, যা থেকে বোঝা যায় এই পারালোকাম আসলে কতটা ব্রিলিয়ান্ট একজন অফিসার। যাই হোক, এরপর সিন সোজা একটা সিক্রেট ইন্টারোগেশন রুমে, যেখানে পারালোকাম পুরো সেট আপ করে ক্রিস্টির কেসটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু করে দিয়েছে। এরই সাথে আগে যে মার্ডারগুলো হয়েছে সেগুলো একসাথে একটার সাথে অন্যটার কোনো লিঙ্ক আপ আছে কিনা ওটাও দেখছে। পুরো কেসটা স্টাডি করার পর এবার পারালোকাম এক এক করে ও যে ঘটনাস্থল থেকে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছিল না, তাদের থেকেও জিজ্ঞাসাবাদ শুরু করে। তবে এদের এক একজনের জবাবও ছিল এক এক রকম। একজন বলছিল, স্যার ওকে মারছিল, তো আমি সেখানে তাদের ঝগড়া থামাতে গেছিলাম। আরেকজন বলছে, স্যার এরা মারামারি করছে, আমি দেখতে গেছি। তো আবার আরেকজন বলছে, স্যার আমি তো সেখানে গিয়ে পুলিশকে কল করলাম, যদি আমি মার্ডার করতাম তাহলে আমি পুলিশকে কেন রাখতাম। এদের এক একজনের এক এক জবাব শুনে পারালোকাম তো নিজে কনফিউজড। এরপর পারালোকাম তার অ্যাসিস্ট্যান্ট রাধাকে বলে, ক্রিস্টির ওয়াইফের কি খবর, তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ হয়েছে? রাধা বলে, স্যার সরাসরি জিজ্ঞাসাবাদ তো হয়নি, তবে তার কাছে খবর পাঠানো হয়েছে। যেদিন ঘটনাটা হয়েছিল ওই দিন সকালে নাকি সে চার্চে চলে গেছিল প্রেয়ারের জন্য। বাকিটা এখনও সে এসে সরাসরি কিছু জানায়নি। পারালোকাম বলে, ক্রিস্টির বন্ধু বান্ধব আত্মীয় স্বজন একদম তার সাথে ক্লোজ যে আছে তাদের সবার ডিটেলস কালেক্ট করো, দেখো কিছু পাও কিনা। এরপর পারালোকাম আরেকজনকে ডেকে জিজ্ঞাসা করে, আচ্ছা কিছু মাস আগে আমাদের ডিপার্টমেন্টের সিএ গোপু কুমারের মৃত্যু হয়েছিল না, তার মৃত্যুও তো এরকম ছুরিয়াঘাতে হয়েছে, তার কেসটার কি খবর, কিছু কি পেয়েছিলে? এ বলে, আরে স্যার কেসটা না অনেকটা কমেডি টাইপের হয়ে গেল, গোপু কুমার স্যারের ফ্যামিলি তো পুরো পাগলের মতো কথাবার্তা বলছে। এটা বলেই এই পারালোকামকে একটা ভিডিও দেখাতে শুরু করে। আসলে রিসেন্টলি সিআই গোপু কুমার নামের ডিপার্টমেন্টের একজনের মার্ডার হয়েছে, আর তার ফ্যামিলির কাছে যখন মিডিয়ার লোক জিজ্ঞাসা করে তখন সে গোপু কুমারের ওয়াইফ, তার মেয়ে, তার শালা, তারা সবাই মিডিয়ার সামনে এটা বলে গোপু কুমার নাকি নিজেকে শেষ করে দিয়েছে। স্বপ্নে দেখেছিল সে নিজে ভগবানের কাছে বলিদান দিয়ে দিচ্ছে, তার বাস্তবেও এটাই করলো। আমরা এখন তার নামে একটা মন্দির বানাবো। এদের প্রতিবেশী একটা পণ্ডিত সেম কথা বলে, তাই অনেকে আবার এদের কথায় বিশ্বাসও করছে। এইসব দেখার পর পারালোকাম 3 জনকে এখানে ধরে নিয়ে আসে। 3 জনকে এক এক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। গোপু কুমারের শালা বলে, আরে স্যার কেন এত প্যারা নিচ্ছেন, খামাখায় আমাদের ইনভেস্টিগেশন করছেন, আমরা তো দুলাভাইয়ের জন্য অনেক বড় করে একটা মন্দির বানাচ্ছি, উনি নিজে উপরওয়ালার কাছে হাওয়ালা করেছে, কত বড় একটা বলিদান দিল। এইসব শুনে পারালোকাম কি করে, এই বেটাকে ধরে অন্য আরেকটা রুমে নিয়ে গিয়ে আচ্ছা মতো খাতিরদারি করতে শুরু করে। অর্থাৎ উদুম খেলানো হচ্ছে আর কি। এই খেলানোর আওয়াজে মহিলা এবং তার মেয়ের তো হালত খারাপ। বলে, স্যার প্লিজ আমার ভাইকে ছেড়ে দিন, দয়া করে তাকে মারবেন না, সে এসবের মধ্যে নেই। ওই দিন কি হয়েছে সত্যিটা আমি আপনাকে বলছি। ওই দিন রাত্রে না আমরা যখন ঘুমাচ্ছিলাম তখনই আমার স্বামী গোপু কুমার আমায় বলল সে একটা স্বপ্ন দেখেছে, ভগবান তার কাছে এসেছে, এ বলে সে আমাকে তার জন্য এক গ্লাস পানি নিয়ে আসতে বলল। যখনই আমি কিচেন রুমে গিয়ে পানি নিয়ে আবার ফিরে আসি তখন দেখি আজব এক কাণ্ড, রুমে সাক্ষাৎ ভগবান এসে হাজির, পুরো রুম যেন আলো ঝলমল করছে। এই দৃশ্য দেখে আমি তো জায়গায় বেহুশ। এরপর কি হয়েছে না হয়েছে তা আমি বলতে পারবো না। জ্ঞান ফিরতে দেখি মানুষজন এসে বাসায় জড়ো হয়েছে, আর আমার স্বামীও নিজেকে নিজে উৎসর্গ করে দিয়েছে। এসব শুনে পারালোকাম ধমক দিয়ে বলে, এসব আজগবি কথাবার্তা বন্ধ করো, বলে মহিলাকেও অন্য রুমে নিয়ে গিয়ে স্পেশাল ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে। এরপর পারালোকাম গোপু কুমারের মেয়েটার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে। মেয়েটি বলে, আসলে স্যার আমি তো তেমন একটা বাসাতে থাকি না, ব্যাঙ্গালোরে থেকে পড়ালেখা করছি। এই তো কিছুদিনের ছুটি পেয়ে বাসায় এসেছিলাম। ওই রাত্রে আমি বাসার বাইরে থেকে কিছু আজব ধরনের একটা আওয়াজ শুনেছিলাম, ভয়ে আমি তো রুম থেকে বের হতে পারিনি। এরপর জানতে পারি এই অবস্থা, বাবা আর বেঁচে নেই, নিজেকে শেষ করে দিয়েছে। এর কথাবার্তা শুনে পারালোকামের অবশ্য বরাবরই তার উপর সন্দেহ হচ্ছে। তাই পারালোকাম একে অন্য একটা রুমে পাঠিয়ে দিয়ে এবার তাদের প্রতিবেশী স্বামী টাইপের এই লোকটার কাছ থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। এই স্বামীকে দিয়েও মূলত গোপু কুমারের ওয়াইফরা গোপু কুমারের মৃত্যুর বিষয়টা মিডিয়ার মাধ্যমে সবাইকে বলিয়েছে, যেটা ভগবানের কারসাজি আর কি। একটু কড়াভাবে জিজ্ঞাসা করলে এ বলে, স্যার ওরা আমাকে 15 দিয়েছে, যদি আপনি 25 দেন তাইলে আমি সত্যিটা বলতে পারি। পারালোকাম ধমক দিয়ে বলে, সত্যি কি বল, না হয় লকআপে ঢুকিয়ে এমন দিয়া দিব একেবারে নিজের নামও ভুলে যাবে। এ ভয়ে বলতে শুরু করে, স্যার ওই মহিলার তার পুরো ফ্যামিলি মিথ্যা বলছে, এরা অনেক বড় ফ্রড। এটা শুনে এবার পারালোকাম এদের সবাইকে এক জায়গায় করে আসল সত্যি কি বলতে বলে। এদের কাছেও আর কোনো উপায় নেই। আসলে গোপু কুমারের শালা বিজনেসের নামে অনেক টাকা লস করে বসে আছে। এ সারাক্ষণ গোপু কুমারের বাসাতে পড়ে থাকতো, গোপু কুমারের টাকা ওড়াতো,
কিন্তু তারপরও গোপকুমারের বউ হরহামেশাই তার ভাইয়ের জন্য গোপকুমারের সাথে ঝগড়া লাগাতো। বলতো, তুমি আমার ভাইকে কিছুই দাও না, কোনো টাকা পয়সাও দাও না। ও নতুন একটা বিজনেস শুরু করতে চাচ্ছে, কোথায় তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করবে, কিন্তু তার কথায় কোনো সাড়াও দিচ্ছ না। তবে গোপকুমারও পরিষ্কার বলে দেয়, আজকের পর থেকে তোমার ভাইকে আমি একটা পয়সাও দিব না, আমার সব টাকা লস করে বসে আছে। এইভাবে বউকে আর শালাকে বকে টোকে যখন গোপকুমার রুমের দিকে যাচ্ছিল, তখন মেয়ে রুমের দিকে নজর পড়তেই দরজার আড়াল থেকে দেখে তার মেয়ে টুলের উপর বসে নেশা জাতীয় কিছু একটা নিচ্ছে। এটা দেখে গোপকুমার তো জায়গায় শেষ। তাড়াতাড়ি মেয়েকে ধরে জিজ্ঞাসা করতে শুরু করে, তাকে বকতে শুরু করে, যেগুলো কি করছিস, এই জন্য তোকে শহরে লেখাপড়া করতে পাঠিয়েছি। এই মেয়েও নেশার ঘুরে বাবার কোনো কথা শুনে না, উল্টো তাকে ধরে মারতে শুরু করে। এমনকি নেশার ঘুরে সে নিজের বাবার পেটেই ছুরি ঢুকিয়ে দেয়। গোপকুমারও আহত হয়ে পেটে ছুরি সহ বাইরে আসে। তার শালাকে দেখে তাকে রিকোয়েস্ট করতে থাকে যে জলদি আমায় হসপিটাল নিয়ে চলো। তার শালা অবশ্য তাকে হসপিটাল নিয়ে যেতে চাচ্ছিল কিন্তু তখনই গোপকুমারের ওয়াইফ এসে বলে যে কে মরতে দাও, এই মরলে তো সবকিছু আমাদের নামে হবে, সবকিছুর উপর রাজত্ব আমরাই করতে পারবো। বুড়ো এমনিতে অনেকদিন কাটিয়ে দিয়েছে। এরকম বলে এরা সব সম্পত্তির দলিলে গোপকুমারের সিগনেচারও নিয়ে নেয়। ততক্ষণে গোপকুমারের জায়গায় মৃত্যু হয়। এরপর গোপকুমারের ফ্যামিলি তাদের এই ক্রাইমকে আড়াল করার জন্যই আজগোপে একটা নাটক সাজিয়ে দিয়েছিল যে গোপকুমার নিজেকে নিজে শেষ করে উপরওয়ালার হাওয়ালা করে দিয়েছে, এরকম কিছু একটা আর কি। এইভাবে পারালোকাম এক মুহূর্তে পুলিশ অফিসার গোপকুমারের কেসটা সলভ করে ফেলে, যেটা মুহূর্তে টিভি নিউজ চ্যানেল সব জায়গায় ছড়িয়ে পড়ে। এখন এই নিউজ দেখার পর অ্যালেক্সি পারালোকামকে কল দেয়। কল দিয়ে বলে, তোমাকে কি কেস সলভ করতে বলেছি আর তুমি কি করছো? তোমাকে না বললাম আমার ভাই ক্রিস্টির মার্ডারারকে, তাড়াতাড়ি তাকে খুঁজে বের করো। পারালোকাম বলে, স্যার আসলে আমার মনে হয়েছিল ক্রিস্টির আর এই গোপকুমারের মার্ডারের সাথে কোনো না কোনো একটা কানেকশন থাকতে পারে। তাছাড়াও ক্রিস্টির মার্ডারের 6 জন সাসপেক্ট তারা আমার কাস্টাডিতে আছে। আসল মার্ডারার এই 6 জনের মধ্য থেকে কেউ একজন। চিন্তা করবেন না, জলদি তাকে সামনে নিয়ে আসবো। বলে কল রেখে পারালোকাম আবারও ক্রিস্টির কেসটার উপর ফুল ফোকাস দেয়। ক্রিস্টির রিলেটিভ যারা আছে, তার নানা নানি মামা মামি এক এক করে সবার থেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। সবাই এটাই বলে, ক্রিস্টি অনেক ভালো একটা ছেলে, সবসময় আমাদের সাথে যোগাযোগ রাখত, আমাদের খোঁজ খবর নিত। পারালোকাম ক্রিস্টির বউ বৃন্দার পরিবার অর্থাৎ ক্রিস্টির শ্বশুরের কাছ থেকেও জিজ্ঞাসাবাদ করে। তবে বৃন্দা ক্রিস্টির মৃত্যুর পর কোথায় যে চলে গেছে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। মোবাইলে তার সাথে কোনো কন্ট্যাক্টও করতে পারছে না। একটু পর পারালোকামের টিম মেম্বার রাধা পারালোকামকে বলে, স্যার আমি একটা বিষয় আপনাকে অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছিলাম, জানি না বিষয়টা এই কেসে কতটা কাজে আসবে। আসলে আমি এই ক্রিস্টিকে 3 বছর আগে থেকে চিনি। আমার জুনিয়র একটা মেয়ে একদিন পুলিশ স্টেশনে এসে একটা কমপ্লেন দেয় তার বয়ফ্রেন্ড এরকম তার কিছু পার্সোনাল ভিডিও নিয়ে তাকে ব্ল্যাকমেল করছিল। আর স্যার মেয়েটার বয়ফ্রেন্ডটা অন্য কেউ না, সেটা ছিল ক্রিস্টি। ক্রিস্টি মেয়েটার সাথে রিলেশন করে তাকে ব্ল্যাকমেল করছিল। সেই মেয়েটা একটা কমপ্লেনও লেখায়। আর তখন এখানের ইনচার্জ ছিলেন ভিক্টর স্যার। পারলোকামের সাথে থাকা এই অফিসারটা বলে ওঠে, কোন ভিক্টর? ভিক্টর জন? বেটা তো আসছো একটা সাইকো। পারলোকাম বলে, এরপর কি হয়েছিল? এ বলে, কি আর হবে স্যার, জানেনই তো তার ভাই ডিআইজি, তাই তার নামে কমপ্লেন দিলেও কি না দিলেও কি, নিশ্চিত কেস তো আর হয়নি। পারালোকাম রাধার কাছ থেকে ওই মেয়েটির কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে কিনা জিজ্ঞাসা করে। রাধা বলে, আমার কাছে তো নেই, তবে ভিক্টর স্যারের সাথে কথা বলে দেখতে পারেন, নিশ্চয় ওনার কাছে ডিটেলস আছে। পারালোকামোর সাথে সাথেই সে ভিক্টর জনকে কল করে। এটাই হচ্ছে সেই ভিক্টর। তো পারালোকাম ভিক্টরকে তার পরিচয় দিয়ে 3 বছর আগে ক্রিস্টির বিরুদ্ধে কোন মেয়ে কমপ্লেন করেছিল আর এরপর কি হয়েছিল তা জিজ্ঞাসা করে। জবাবে ভিক্টর জানাই, আমি এখন একটু বাইরে আছি, একটু পর আমি ডিটেলস নিয়ে তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব। কথা মতো একটু পর ভিক্টর ওই মেয়েটির ডিটেলস সেন্ড করলে পারলুকামরাও সাথে সাথে জিজ্ঞাসাবাদের জন্য মেয়েটিকে এখানে নিয়ে আসে। মেয়েটির নাম হচ্ছে শালিনী। শালিনী অবশ্য একটু ভয় পাচ্ছে, কারণ সামনের মাসে নাকি তার বিয়ে, তাই এসব কথা যদি আবার উঠে আসে তাইলে তার বিয়েতে সমস্যা হতে পারে। তবে পারালোকাম বলে, চিন্তা করো না, বিষয়টা আমাদের মধ্যে থাকবে। তুমি বলো এরপর কি হয়েছিল, ক্রিস্টির সাথে তোমার কি হয়েছিল? শালিনী বলে, স্যার তার সাথে আমার একদমই যাচ্ছিল না, হরহামেশা আমাকে ইগনোর করতো, তাই ঝগড়া লেগে আমাদের ব্রেকআপ হয়ে যায়। পারালোকাম জিজ্ঞাসা করে, ব্রেকআপের পর তোমাদের কি আর যোগাযোগ হয়েছিল? শালিনী বলে, না স্যার, তবে 2 বছর আগে সে আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল, তবে আমি ইগনোর করে দিয়েছি। হ্যাঁ স্যার, আরেকটা বিষয়, যেদিন আমাদের ব্রেকআপ হয় আমি ওই দিন রেগে গিয়ে তাকে নিয়ে ফেসবুকে একটা পোস্ট দিই। যে পোস্টের কমেন্ট বক্স চেক করার পরেই আমি বুঝতে পারি এই ক্রিস্টি আসলে কতটা খারাপ একটা ছেলে ছিল। কমেন্ট বক্সে অনেক মেয়ে কমেন্ট করে তার ব্যাপারে বলে যে সে বাটপার একটা ছেলে,
এমনকি অনেকে তো আমাকে পার্সোনালি মেসেজও করতে শুরু করে দেয়, যা থেকে আমি বুঝতে পারি এই ক্রিস্টি আমার মতো অনেক মেয়ের সাথে ফ্রড করেছে। এইসব শুনে পারালোকাম তো চিন্তার মধ্যে পড়ে যায়, কিছু বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে এখন। ঠিক ওই মুহূর্তে তার সহকারী এসে জানায়, স্যার 2টা আপডেট পেয়েছি। প্রথম আপডেট হচ্ছে ক্রিস্টির ওয়াইফ বিন্দা দেশ ছেড়ে পালিয়েছে। যখন এই ঘটনা হয় তখন সেই শহরে ছিলই না, তার আগে আগে এখান থেকে চলে গেছে, বর্তমানে দেশের বাইরে। আরেকটা আপডেট হচ্ছে আমরা ক্রিস্টির সোশ্যাল মিডিয়া প্রোফাইল আর সবকিছু চেক করে পেয়েছি তার দুইটা অ্যাক্টিভ অ্যাফেয়ার চলছে, অর্থাৎ তার ওয়াইফ থাকা সত্ত্বেও ওই 2টা মেয়ের সাথে সে চক্কর চালাচ্ছিল। এক হচ্ছে তার কাজিন হেলেন নামের ওই মেয়েটিকে আমরা ওই দিন তার বাসাতেও দেখেছিলাম। আরেকজন হচ্ছে কীর্তি নামের একটা মেয়ে। কয়েক ঘন্টার মধ্যেই কীর্তির ব্যাপারেও ডিটেলস চলে আসবে। এটা জানার সাথে সাথে পারালুক আমরা ক্রিস্টির কাজিন হেলেন নামের সেই মেয়েটিকে এখানে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। যেদিন ক্রিস্টির মার্ডার হয়েছিল সেই দিনের আমরা তোমার ফোন লোকেশন চেক করেছি। তোমার ফোন লোকেশন ঘটনাস্থলের বিচের পাশে ছিল। তুমি আমাদের থেকে যত লুকাবে আমাদের সন্দেহ ততই বাড়বে, কারণ ক্রিস্টির সাথে তোমার কিছু একটা চলছে। ভয়ে হেলেনও সবকিছু স্বীকার করে নেয় যে ক্রিস্টির সাথে তার অ্যাফেয়ার চলছে। আরও দিন সে বিচের সেখানে ক্রিস্টির সাথে দেখা করতে গেছিল, কিন্তু ওইখানে গিয়ে দেখে 2জন লোক একজন একজনের সাথে ঝগড়া করছে, মারামারি করছে। আর ঠিক তার কিছু দূরেই ক্রিস্টির লাশ পড়ে আছে, যেটা দেখে হেলেন অনেক ঘাবড়ে যায়। তাই সে তাড়াতাড়ি সেখান থেকে চলেও আসে। এবার পারালুকাম হেলেনের সামনে সে 6জনকে নিয়ে আসে, জিজ্ঞাসা করে, বলো তুমি প্রথমে যে 2জনকে সেখানে ঝগড়া করতে দেখেছিলে এদের মধ্য থেকে তারা কারা? তো হেলেনও আঙ্গুল দিয়ে এদের মধ্যে 2জনকে দেখিয়ে দেয়, যার মধ্যে একজন হচ্ছে মার্টিন নামের আরেকজন হচ্ছে হারি নামের এই লোকটা, আরেকজন হচ্ছে হারি নামের এই লোকটা। অর্থাৎ ঘটনাস্থলে সর্বপ্রথম এরাই উপস্থিত ছিল, আর এদের 2জনের মধ্যেই কেউ একজনই হচ্ছে খুনি। পারালুকাম হারি এবং মার্টিনকে সত্যতা কবুল করে নিতে বললে হারি বলে, স্যার আমি মেরেছি ক্রিস্টিকে। এ বলে সে তার স্টোরি পারালুকামদের বলতে শুরু করে, যার সাথে সাথে সিনেমাদের একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। হারির ছোট্ট একটা সংসার, অফিস থেকে ঘর, ঘর থেকে অফিস, ওয়াইফ আর একটা বাচ্চাকে নিয়ে তার জীবন। একদিন অফিস থেকে বাসায় ফিরে হারি ওয়াইফকে অনেক খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। এর সাথে রুম এসে দেখে তার ছেলে বেহুশ হয়ে বিছানার উপর পড়ে আছে, মুখ দিয়ে তার ফানাও বেরিয়ে গেছিল। বাচ্চাটার আসলে শুরু থেকে একটা শারীরিক সমস্যা ছিল, অর্থাৎ একটু প্রতিবন্ধী টাইপের আর কি। হারি তাড়াতাড়ি ডক্টরকে কল করলে ডক্টর এসে বাচ্চাটার ট্রিটমেন্ট করে, বলে বাসায় কেউ না থাকায় তোমার বাচ্চা একটু প্যানিক হয়ে গেছিল। ভাগ্যিস তুমি টাইম বরাবর এসেছিলে, না হয় যে কোনো কিছু একটা হয়ে যেতে পারতো। তোমাকে তো আগেও বলেছিলাম এইভাবে তাকে একা রাখবে না, খেয়াল রাখিও। এসব বলে টলে ডক্টর তো চলে যায়। একটু পর হারির ওয়াইফ বাসায় ফিরলে হারি তার উপর প্রচণ্ড রেগে যায়, বলে বাচ্চাকে একা রেখে তুমি কোথায় চলে গেছিলে? হারির ওয়াইফ, এই হচ্ছে আসলে কীর্তি। কীর্তি উল্টা জবাব দেয়, তো কি এর জন্য আমি কি আমার ঘোরাফেরা আমার কাজকাম সব বাদ দিয়ে সারাদিন বাসায় বসে থাকবো? আসলে কীর্তির এই বাচ্চার প্রতি কোনো কেয়ারিংই নেই। এই বাচ্চাকে সে দেখতে পায় না, যেটা নিয়ে 2জনের মধ্যে তুমুল ঝগড়া লেগে যায়। যার এক পর্যায়ে কীর্তি হারিকে বলে ওঠে, আরে এই বাচ্চা তো তোমারই না, তার জন্য তো মাথা ব্যথা কিসের? তোমার তো নিজের বাচ্চা নেওয়ার কোনো ক্যাপাসিটি নেই, তুমি একটা কাপুরুষ। যদি এই বিষয়টা বাইরে কেউ জানে না তাইলে তোমার উপর সবাই থুথু দিবে। তোমার তো শুকর করা উচিত যে আমি এতদিন তোমার সাথে আছি। অর্থাৎ এই বাচ্চাটা আসলে হারি এক অনাথাশ্রম থেকে দত্তক নিয়েছে। হারির শারীরিক কিছু সমস্যা ছিল, কিন্তু এই বাচ্চাকে হারি তার ছেলে চেয়ে কোনো অংশে কম মনে করে না। সে তার ছেলের মতোই তাকে অনেক ভালোবাসত। এদিকে ঝগড়া টগড়া করে কীর্তি তো বাসা থেকে চলে যায়। পরে সব জানতে পেরে হারির বাবা তার কাছে আসে, এসে তার পাশে বসে তাকে একটা সত্যতা বলতে শুরু করে, যেটা ছিল কীর্তি নাকি আসলে একটা ছেলের সাথে চক্কর চলছে, আর ছেলেটা অন্য কেউ নয়, সেটা হচ্ছে ক্রিস্টি। হারি, ক্রিস্টি তোমার বন্ধু হয়ে আর কীর্তি তোমার নিজের ওয়াইফ হয়ে তোমাকে চোখের সামনে ধোঁকা দিচ্ছে। এরা তোমার সাথে যে অন্যায়টা করলো এর শাস্তি কোনো সহজ শাস্তি হওয়া উচিত না। তুমি ওভাবে বিষয়টা হ্যান্ডেল করো। আসলে ক্রিস্টি ছিল হারির একমাত্র বন্ধু। যেদিন হারি আর কীর্তির বিয়ে হয়েছিল ওই দিন মন্দিরে হারি নিজেই ক্রিস্টির সাথে তার ওয়াইফ কীর্তির পরিচয় করিয়েছিল। এটা ভেবে হারি কান্না করে যাচ্ছে যে ক্রিস্টি আর কীর্তি তাকে এত বড় ধোঁকা কিভাবে দিতে পারলো। এসব নিয়ে ভেবেই হারির ক্রিস্টির উপর প্রচণ্ড রাগ উঠে যায়। ধোঁকাবাজির শাস্তি একমাত্র মৃত্যু, এটা ভেবে হারি ক্রিস্টিকে বিজে সেখানে একা পেয়ে জায়গায় শেষ করে দেয়। ক্রিস্টিকে মারার একটু পরে সেখানে মার্টিন নামের সেই লোকটা আসে। এসে সব দেখে সে জায়গায় থমকে যায়। এরপর হারির কাছ থেকে ছুরিটা নেওয়ার জন্য হস্তাধস্তি করতে শুরু করে। এটা ছিল মূলত ক্রিস্টিকে মারার পিছনে হারির স্টোরি। আর এইসব শোনার পর প্রেজেন্টে মার্টিন নামের সেই লোকটা পারালুকামকে বলতে শুরু করে, স্যার এ হারি মিথ্যা বলছে, আসল সত্য তো হচ্ছে আমি মেরেছি ক্রিস্টিকে।
লেগে গেল এক গন্ডগোল। এভাবে মার্টিনও তার স্টোরি বলতে শুরু করে। সিনা আবারও একটু আমাদের মার্টিনের ফ্ল্যাশব্যাকে নিয়ে যায়। মার্টিন একদিন তার ছেলের স্কুলে একটা অনুষ্ঠানে গেছিল। মার্টিনের গানের গলা অবশ্য অনেকটা ভালো ছিল, তাই তাকে এখানে গান গাওয়ার জন্য ডাকা হয়। তবে মার্টিনের পায়ে একটু সমস্যা থাকায় সে একটু লেংডিয়ে লেংডিয়ে হাঁটে। এখন এই বিষয়টা দেখে বাচ্চারা সবাই হাসতে শুরু করে যে এত বড় একটা লোক দেখো কিভাবে হাঁটছে। এর ফলে মার্টিনের ছেলে অনেকটাই অসম্মান বোধ করে। অনুষ্ঠান শেষে মার্টিনরা কয়েকজন এক জায়গায় দাঁড়িয়ে যখন কথা বলছিল, এদিকে মার্টিনের ছেলের এক বন্ধু তাকে জিজ্ঞাসা করছিল যে এখান থেকে তোমার বাবা কোনটা। এখন মার্টিনের ছেলের মাথায় আসে এ যদি তার বাবাকে দেখিয়ে দেয় তাহলে নির্ঘাত এগিয়ে সবাইকে বলবে আর তারা তাকে নিয়ে প্রত্যেকদিন হাসাহাসি করবে। তাই মার্টিনের ছেলেও মার্টিনকে দেখিয়ে না দিয়ে অন্য আরেকজনকে দেখিয়ে দেয়, যেটা মার্টিন নিজেও পরিষ্কার নোটিস করে যে তার ছেলে তাকে বাবা পরিচয় দিতেও লজ্জাবোধ করছে। বাসায় এসে মার্টিন বিষয়টা নিয়ে অনেকটাই মন খারাপ করেছিল। তার ছেলেও তার ভুল বুঝতে পেরে বাবাকে এসে অনেক সরি বলছে, কিন্তু মার্টিন অনেক বড়সড় একটা আঘাত পেয়েছে। বাচ্চারাও কিছুতে তাকে ছাড়ছে না, কান্না করে করে অনেক করে মানানোর চেষ্টা করছিল। তবে মার্টিন এক পর্যায়ে তাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বাসা থেকে চলে যায়। একটা বাড়ি গিয়ে আচ্ছা মতো ড্রিঙ্কস করতে থাকে। এদিকে একের পর এক বাসা থেকে তার ওয়াইফ তাকে কল করে চলেছে, কিন্তু মার্টিন কল রিসিভই করছে না। অবশেষে সারা রাত ধরে ড্রিঙ্কস করার পর একদম শেষ রাত্রে নেশার হালতে মার্টিন বাসায় ফিরে আসে, কিন্তু ভিতরে ঢুকতেই দেখে মা তার ছেলের রক্তাক্ত নিতর দেহ কুলে নিয়ে বসে আছে। মার্টিন তো কিছু বুঝে উঠতে পারে না তার ছেলের কি হলো। আসলে ও যে সে অভিমানের বশে ছেলেকে ধাক্কা দিয়ে বের হয়ে গেছিল না, তখন সেই ধাক্কায় আসলে তার ছেলের মাথা সোজা গিয়ে পড়েছিল একটা বেঞ্চের কোণায়। ফলে মাথা ফেটে রক্তক্ষরণ হয়ে জায়গায় তার মৃত্যু হয়েছে। মার্টিন নিজের হাতে নিজেরা কি করে ফেলল, এসে বাচ্চাকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদতে থাকে, কিন্তু কোনো লাভ নেই। তার ওয়াইফ বলে, কতবার তোমায় কল করলাম, একটিবারের জন্য কলটা ধরতে। আজ আমার বাচ্চা বাবা বাবা করতে করতে দুনিয়া থেকে চলে গেল। তুমি নিজের হাতে তাকে শেষ করে দিয়েছ। এখন এই ঘটনায় মার্টিনকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায়। কিছু বছর তাকে এ দায় মাথায় নিয়ে জেলেই থাকতে হয়। অবশ্যই এই ঘটনার পর তার ওয়াইফও তাকে ছেড়ে চলে যায়। জেল থেকে ছাড়া পাওয়ার পর মার্টিন একটা চাকরির তালাশ করতে করতে একটা অরফানেজে সঙ্গীত টিচার হিসেবে একটা চাকরি পায়। আর সেই অরফানেজে তার সাথে পরিচয় হয় ক্রিস্টির ওয়াইফ সেই বৃন্দার সাথে। বৃন্দার মার্টিন অল্প সময়ের মধ্যে তারা একজন একজনের সাথে পরিচয় হয়ে যায়, অনেক ভালো একটা সম্পর্ক হয়ে যায়। আর কিছুদিন হতে সেই সম্পর্ক নাকি রূপ নেয় ভালোবাসায়। একদিনের পর গিয়ে বৃন্দা মার্টিনকে আর্জেন্টলি একটা কফি শপে ডেকে তাকে একটা সমস্যার ব্যাপারে বলতে শুরু করে। আসলে বৃন্দা এটা ধরে ফেলেছিল তার হাজব্যান্ড ক্রিস্টির অ্যাফেয়ার অন্য কোনো মেয়ের সাথে চলছে। সে বৃন্দার পিঠ পিছে অন্য মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। তাই বৃন্দা এখন মার্টিনকে বলছে, যদি ক্রিস্টি আমার লাইফে না থাকতো তাইলে মার্টিন, আমি আর তুমি কত সুখেই আমাদের বাকি জীবন পার করতে পারতাম। আমাদের মধ্যে কত ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং। এমনিতে ওই ক্রিস্টি আমাকে ধোকা দিচ্ছে। মার্টিন, তুমি যদি আমায় পেতে চাও তাইলে ক্রিস্টিকে রাস্তা থেকে সরিয়ে দাও। এখন মার্টিন ও বৃন্দাকে পছন্দ করতে শুরু করেছিল, তাই কোনো কিছু না ভেবেই তার কথা মতো একদিন বিচের সেইখানে ক্রিস্টিকে একা পেয়ে মার্টিন তাকে মেরে দেয়। আর তাকে মারার পরপরে হারি সেইখানে আসে। এসে এসব দেখে হারি তার থেকে ছুরিটা নেওয়ার চেষ্টা করতে শুরু করে, তার সাথে ঝগড়া লাগিয়ে দেয়। ঘটনা হয়েছিল নাকি এটাই। এখন এইসব শোনার পর পাড়ালোকামের মাথা হ্যাং হয়ে যায়। বিশ্বাস করবে তো কার কথায় বিশ্বাস করবে। দুজনের দুরকম গল্প শোনালো, আর দুজনেরই ক্রিস্টিকে মারার পিছনে যথাযথ কারণও আছে। বলে, তোমরা কি আমাদের বোকা পেয়েছ? মার্টিন বলে, স্যার আমি সত্যি বলছি। আর আমি আপনাদের থেকে জানতে পারলাম বৃন্দা দেশ ছেড়ে পালিয়েছে, যার মানে সে আমায় ধোকা দিল। আমার হাত দিয়ে ক্রিস্টিকে শেষ করে সে পালিয়ে গেল। এখন মার্টিনের এইসব শোনার পর পাড়ালোকাম এর সত্যতা যাচাই করার জন্য মার্টিনের সেই এক্স ওয়াইফটাকে জিজ্ঞাসাবাদের জন্য এখানে আসে। জিজ্ঞাসা করলে এই মহিলাও সেটাই বলে যে আমার বাচ্চার খুনিয়ে মার্টিনি। ওই ঘটনার পর আমি আর তার মুখ দেখিনি, দেখতেও চাই না, তার ব্যাপারে কোনো কথাও বলতে চাই না। আর তাছাড়াও আমি দ্বিতীয় বিয়ে করে সুখে দিন পার করছি। এসব নিয়ে এরা কথাবার্তা বলছিল কি। অন্যদিকে বাইরে দেখা যায় এই মহিলার সেই দ্বিতীয় স্বামী আদি পুলিশের সাথে তর্ক করছে যে কেন তার ওয়াইফকে এখানে নিয়ে আসা হলো। সে এরকম অমুক পার্টির লোক, তমুক নেতার হাত আছে তার মাথার উপর। এভাবে বকবক করে চলেছে আর কি। অনেক চুপ করতে বলার পর যখন চুপ করছিল না, ধরে পিঠের উপর দুচাটা পড়তেই একদমই নাক সোজা হয়ে যায়। এদিকে জিজ্ঞাসাবাদের পর সে মহিলাকে তো পাঠিয়ে দেওয়া হয়, তবে তার সেই দ্বিতীয় স্বামী আদিকে পুলিশ স্টেশনে বসিয়ে রাখা হবে, কারণ সে নেতার পাওয়ার একটু বেশি দেখিয়েছিল। এসব হওয়ার একটু পর ডিআইজি অ্যালেক্সি সেইখানে এসে হাজির। পাড়ালোকামকে সাইডে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করে কেসের কি হলো, কে তার ভাইকে খুন করেছে, তা কি স্বীকার করলো? পাড়ালোকাম বলে, স্বীকার তো করেছে স্যার,
কিন্তু একটা সমস্যা আছে। একজন বলছে সে মেরেছে ক্রিস্টিকে, আরেকজন বলছে সে মেরেছে। এমনকি তাদের দুজনের কাছেও এর জন্য যথাযথ রিজনও আছে। অ্যালেক্সি বলে, তার মানে খুনি এদের দুজনের মধ্য থেকে কেউ একজন, তাই তো? বেশ, এর বেশি কিছু আর কি লাগবে, দুজনকে মরতে হবে বলে অ্যালেক্সি মেশিন বের করে দুজনকে ডাইরেক্ট মেরে ফেলতে যাচ্ছিল। পারলুক আমরা অনেক করে তাকে থামানোর চেষ্টা করছে, বাট অ্যালেক্সি তার ভাইয়ের খুনিকে ছাড়বে না। যখনই সে গুলি করতে যাবে তখনই হারি বলে ওঠে, স্যার স্যার, সত্যি কি আমি স্বীকার করছি, আসলে ক্রিস্টিকে এই মার্টিনি মেরেছে। আমি তখন মিথ্যা বলেছি। হ্যাঁ, আমি তাকে মারতে গেছিলাম, এটা সত্য, তবে আমি যাওয়ার আগে মার্টিন তাকে শেষ করে দিয়েছিল। আর আমি সেটা প্রথমে বলিনি, কারণ আমি নিজেকে কাপুরুষ প্রমাণ করতে চাইনি। এখানে মার্টিনও বলে, জি স্যার, এ সত্যিই বলছে, এই ক্রিস্টিকে নিজ হাতে আমি খুন করেছি। বিশ্বাস না হয় তো দেখুন, এখনও তার রক্তের ঘ্রাণ আমার হাতে লেগে আছে। বেশ, এটা বলতেই অ্যালেক্সি আর কোনো কিছু না ভেবেই সাথে সাথে গুলি করে মার্টিনকে জায়গায় শেষ করে দেয়। তার ভাইয়ের খুনির প্রতিশোধ সে জায়গায় নিয়ে নেয়। তারপর পারালোক আমাদের বলে, যেন সবার সামনে এটাই বলা হয় যে মার্টিন ধরা পড়ে গিয়ে বাঁচার জন্য তাদের উপর হামলা করে এখান থেকে পালাতে চেয়েছিল, আর পুলিশের সেলফ ডিফেন্সে তার প্রাণ যায়। বেশ, সেটাই হয়। পরের দিন টিভি, নিউজ চ্যানেল সব জায়গায় খবরটা ছড়িয়ে পড়ে। তবে এই ঘটনার সিআই পারালোকামকে জবাবদিহিতা করতে হবে যে পুলিশ কাজটা এরকমটা কেন হলো। তো এইসব নিয়ে ভাবতে ভাবতে পারালোকাম মন খারাপ করে বাসায় বসেছিল কি তার ওয়াইফ এসে তাকে সান্ত্বনা দেয় যে চিন্তা করে লাভ নেই, যা হয় ভালোর জন্যই হয়। এরই মাঝে পারালোকাম তার ওয়াইফের হাতে একটা রাবার ব্যান্ডের মতো কিছু একটা দেখতে পায়। ঠিক এই একই রকমের একটা ব্যান্ড সে মার্টিনের হাতেও দেখেছিল। পারালোকাম তার ওয়াইফকে জিজ্ঞাসা করে যে ব্যান্ডটা তুমি কই পেয়েছ, কে দিয়েছে? তার ওয়াইফ জানায়, কিছুদিন আগে বাচ্চাকে স্কুল থেকে নিয়ে আসতে গেছিলাম না, তখন সেখানে একজন সিস্টারের সাথে আমার দেখা হয়। অনেকক্ষণ আমরা একসাথে কথাবার্তা বলি, একটা পরিচিতিও হয়, তো উনি খুশি হয়ে এটা আমার পরিয়ে দিলেন। পারালোকাম সে সিস্টারের নাম জানতে চাইলে তার ওয়াইফ জানায়, সিস্টার রেবেকা। এখন এই সিস্টার রেবেকার নাম শুনেই পারালোকামের আরও একটা বিষয় মনে পড়ে। মূলত মার্টিনের লাশ এই সিস্টার রেবেকাই সংগ্রহ করে নিয়ে গেছে। মার্টিনের ফিনুরেলও এই সিস্টার রেবেকাই করেছে, যার অর্থ মার্টিনের সাথে সিস্টার রেবেকার কোনো না কোনো একটা কানেকশন তো আছেই। তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করলে কিছু না কিছু একটা পাওয়া যাবে। এটা মাথায় এনে পারালোকাম সাথে সাথেই তার একজন সহকারীকে নিয়ে এই সিস্টার রেবেকার খোঁজে বেরিয়ে পড়ে। সান্তাফানাম নামের একটা অরফানেজে এসে পৌঁছে। এই সান্তাফানাম অরফানেজটা মূলত এই সিস্টার রেবেকায় চালায়। আর এটা এখানে আসতেই ওই আদি নামের লোকটা, অর্থাৎ মার্টিনের এক্স ওয়াইফের সাথে যার দ্বিতীয়বার বিয়ে হয়েছে, সেই আদি পারালোকামদের কল করে জানায়, স্যার আপনাদের সাথে জরুরি একটা কথা আছে ক্রিস্টির মার্ডার কেসটার ব্যাপারে। তো পারালোকামরা আদিকেও বলে, ঠিক আছে, আমরা এখন এরকম সান্তাফানাম অরফানেজে আছি, তুমি সেখানে চলে আসো বলে পারালোকামরা ভিতরে যাই। বসে সিস্টার রেবেকার জন্য অপেক্ষা করতে শুরু করে। দেখে এখানে দেওয়ালে মার্টিনের ফটো ঝোলানো। এর মাঝে সেখানে আদি নামের ওই লোকটাও এসে পৌঁছায়। একটু পর সিস্টার রেবেকাও আসলে পারালোকামরা সিস্টার রেবেকাকে মার্টিনের ব্যাপারে জিজ্ঞাসা করে যে আপনি মার্টিনকে কিভাবে চিনেন, এখানে তার ফটো দেখছি। রেবেকা জানাই, প্রথমবার আমি মার্টিনকে একটা স্কুলে একটা প্রোগ্রামে দেখেছিলাম, অনেক সুন্দর গানের গলা তার, ওখানে গান করছিল। এর অনেকদিন পর গিয়ে চার্চের কবরস্থানে একটা কবরের পাশে আমি তাকে দ্বিতীয়বারের মতো দেখি। একটা কবরে লুটিয়ে পড়ে সে অজুরে কান্না করছিল। পরে জানতে পারলাম এটা নাকি তার ছেলেরই কবর। মার্টিনকে দেখে আমার অনেক মায়া হয়। ডেকে তার ব্যাপারে জিজ্ঞাসা করলে সবই জানতে পারি যে কিভাবে তার হাতেই তার ছেলে মারা গেল। এরপর আমি মার্টিনকে আমাদের অরফানেজে একটা চাকরির ব্যবস্থা করে দিই, একজন সঙ্গীত টিচার হিসেবে। মার্টিনও তার জাদুকরী গানের গলায় খুব জলদি এখানে সবার মন জয় করে নিয়েছিল। এমনকি এই অনাথ অসহায় বাচ্চাগুলোকেও সে নিজের বাচ্চার মতোই আপন করে নিয়েছিল। তাদের অনেক কেয়ার করত সে। এইভাবে সে দিনের পর দিন তার কাজ করে যায়। আর তার কাজে খুশি হয়ে আমি তাকে আমাদের হাতে রাবার ব্যান্ডটা পরিয়ে দিই। এই রাবার ব্যান্ডটা মূলত আমাদের অরফানেজের একটা নিশানি। এইভাবে সব ঠিকঠাকই চলছিল, কিন্তু এরপরে আসে বড় ধরনের একটা সমস্যা। খবর আসে আমাদের সান্তাফানাম অরফানেজটা এখান থেকে অন্য জায়গায় শিফট করে ফেলতে হবে। এটা নাকি এখানে আর রাখা যাবে না, জায়গাটা সরকারের হাতে চলে গেছে। এই বিষয় নিয়ে আমরা প্রচণ্ড টেনশনে পড়ে যাই। এতগুলো অনাথ বাচ্চা, তাও প্রতিবন্ধী, তাদের নিয়ে আমি কই যাব? তখন আমাদের অরফানেজে বৃন্দা মাঝে মধ্যে ডোনেশন দিতে আসতো। বৃন্দা এই সমস্যাটা শোনার পর আমাদের কথা দেয় সে কোনো একটা ব্যবস্থা করে দিতে পারবে। এইখান থেকে যদি অরফানেজটা উঠিয়ে দেওয়া হয় তাহলে সে বাচ্চাগুলো থাকার জন্য কিছু একটা ব্যবস্থা করে দিবে। এইভাবে রেবেকা পারালোকামদের এসব বলছিল কি প্রেজেন্টে আর্জেন্টলি কেউ ডাকাতে ওনাকে একটু বাইরে যেতে হয়। এরই মাঝেই ওই আদি পারালোকামদের বলে, স্যার আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছিলাম, ওই দিন যখন আপনারা এনকোয়ারি করছিলেন না, তখন তো আমাকেও সেখানে বসিয়ে রেখেছিলেন।
ডিআইজি আসায় যখন আপনারা সাইডে গিয়ে কথা বলছিলেন তখন আমি দেখি মার্টিন এবং হারির মধ্যে ইশারায় কিছু একটা কথা হচ্ছে। হারি মার্টিনকে বলছিল যে তুমি মিথ্যা কেন বলছো, মার্ডারটা তো তুমি করনি, মার্ডারটা তো আমি করেছি। তখন মার্টিনও বলে মার্ডার তুমি করেছো এটা সত্য, তবে তোমাকে অনেক বড় একটা দায়িত্ব নিতে হবে, এই জন্য আমি দোষটা আমার কাঁধে নিয়ে তোমাকে বাঁচাবো বলে মার্টিন হারিকে তখন কিছু ঘটনা বলতে শুরু করে। আসলে ক্রিস্টির ওয়াইফ বৃন্দার সাথে মার্টিনের বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক হয়েছিল তো ঠিক, কিন্তু সেটা ভালোবাসা অব্দি গড়ায়নি। বৃন্দা অরফানেজে ডোনেশন করত জাস্ট ওইটা নিয়েই। তো বৃন্দা তো কথা দিয়েছিল অরফানেজের বাচ্চাদের জন্য সে অন্য কোথাও কোনো একটা ব্যবস্থা করে দিবে, কিন্তু এর পরের দিন সে মার্টিনকে ডেকে জানায় সে চেয়েছিল তো এরকম কিছু করবে, কিন্তু এখন নাকি সেটা সম্ভব হচ্ছে না। তার স্বামী ক্রিস্টি এদিকে অন্য মেয়ের সাথে চক্কর চালাচ্ছে, যেটা বৃন্দা ক্রিস্টির মোবাইল চেক করার পর জানতে পেরেছে। আর সব সম্পত্তি সব টাকা পয়সাও ছিল তার স্বামী ক্রিস্টির নামেই। বৃন্দা মার্টিনকে বলেছিল হ্যাঁ কাজটা সম্ভব হবে যদি ক্রিস্টি না থাকে তাইলেই। দেখো ক্রিস্টির নামে অনেক বড় একটা ইন্স্যুরেন্স আছে, যদি সে কোনো রকমে মারা যায় তাইলে ইন্স্যুরেন্সের টাকাগুলো আমি পাবো, তখন সেই টাকা দিয়ে অরফানেজের নতুন জায়গারও ব্যবস্থা হয়ে যাবে। তাই আমি চাই তুমি ক্রিস্টিকে শেষ করে দাও মার্টিন। এমনিও এই ক্রিস্টি আমাকে ধোকা দিচ্ছে, তার মতো লোকের মৃত্যু দিয়ে অন্তত কিছু অনাথ অসহায় বাচ্চাদের আশ্রয় তো দেওয়া যাবে, তাই তুমি কাজটা করে দাও। মার্টিন অনেক ভাবনা চিন্তা করে এটাই ভালো মনে করে। তবে প্ল্যান বানিয়ে যখনই সে ক্রিস্টিকে মারতে যাবে ততক্ষণে বিচের পারে হারি এসে তাকে মেরে দেয়। তাই মার্টিন হারিকে বলে হারি, আমার এমনি তো বয়স হয়ে এসেছে, হারানোর আর কিছুই নেই, তোমার তো নিজেরও এরকম একটা সন্তান আছে, তাই তাদের দুঃখ কষ্ট তুমি বুঝবে। মার্ডারের দায়টা আমি আমার মাথার উপর নিয়ে নিচ্ছি, দয়া করে তুমি আমায় ওয়াদা করো তুমি আমার মৃত্যুর পর ওই অরফানেজের সব দায়িত্ব নিবে, অরফানেজটাকে বাঁচাবে। এভাবে মূলত মার্টিন হারির কাছ থেকে ওয়াদা নিয়ে নেয় আর মার্ডারের দায়টা মার্টিন নিজের উপর নিয়ে নেয়। এরপর অ্যালেক্সিও মার্টিনকে তার ভাইয়ের খুনি মনে করে মেরে দিয়েছিল। এখন আদি ওইখানে থাকায় সবকিছু সে জেনেছিল। এখন এগুলো পাড়ালোকামদেরও জানায় যে সত্যি মার্টিন অনেক মহৎ একজন লোক, এই অনাথ অসহায় বাচ্চাগুলোর জন্য সে নিজেকে বলিদান দিয়ে দিয়েছে। এইসব কিছু বলতে বলতে সেখানে সিস্টার রেবেকা আসে। পারলুকাম তাকে জিজ্ঞাসা করে এরপর কি হয়েছিল, আপনারাই অনাথ আশ্রমকে বাঁচাতে পারলেন? রেবেকা বলে এখন সব ঠিক আছে, আর সবকিছু সম্ভব হয়েছে মার্টিন আর তার বন্ধুর জন্যই। মার্টিনের মৃত্যুর পর ফেরেশতার মতো তার বন্ধু এসে সবকিছুর দায়িত্ব তার নিজের কাঁধে নিয়ে নিয়েছে। পারালুকামরা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করে কে মার্টিনের বন্ধুটা, কোথায় সে এখন? তো এইখানে এসে দেখা যায় সে অন্য কেউ নয়, এটা ছিল হারি। হারি মার্টিনকে দেওয়া ওয়াদাটা রেখেছে, অনাথ আশ্রমের পুরো দায়িত্ব নিয়ে এসে এইখানে সবার দেখাশোনা করছে, সাথে তার ওই বাচ্চাকেও। মার্টিনের মতো হারিও এখন গান গেয়ে সব বাচ্চাদের আপন করে নিয়েছে। সব দেখে পারালুকামরা বুঝতে পারে যদিও হারি ক্রিস্টির মার্ডারটা করেছিল তবে ভুল কিছু করেনি, ক্রিস্টি পিঠ পিছে তার সাথে দুঃখাবাজি করেছিল। এরই সাথে ক্রিস্টির বউ বৃন্দাও তার কথা রেখেছে, সে হারির মাধ্যমে সব টাকা অনাথ আশ্রমের জন্য পাঠিয়ে দিয়ে সে একেবারে দেশ ছেড়ে চলে যায়। পারালুকাম আদি এবং তার সহকারী অফিসারটাকে বলে যে এইখানে সে আমরা কিছু দেখিনি আর কিছু যায় না, যে যত জিজ্ঞাসা করুক এই ঘটনা এখানে শেষ। অর্থাৎ তারা আসল সত্যটা কাউকে বলবে না যে ক্রিস্টির আসল মার্ডারার ছিল হারি। এসব কিছু বলে টলে তারা সেখান থেকে ফিরে আসে। পরদিন পারালুকাম থানায় এসে এখনো দেওয়ালে লাগানো এই কেসের সাসপেক্ট ডিটেলসগুলোর দিকে তাকিয়েছিল আর কিছু একটা নিয়েও ভাবছে। তার সহকারীটা এসে জিজ্ঞাসা করে যে কি হলো স্যার, এখনও কি কেসটা ভুলতে পারছেন না? পারালুকাম বলে না না শিন্দে, ওটা তো কবে শেষ, তবে এখনো আসল জিনিস বাকি রয়ে গেল। মনে নেই ক্রিস্টির আগে আরও 2টা মার্ডার হয়েছে, এবার এইগুলো রহস্য উন্মোচনের পালা। বলতে মুভি তো এখানে শেষ হয়। অর্থাৎ পারালুকামের শ্বাসরুদ্ধকর মার্ডার তদন্ত নিয়ে এই মুভির দ্বিতীয় কিস্তি আসতে পারে। আসলে অবশ্য ভালোই হয়। এই মুভিতে যা চমক দেখা গেল না, জানি না দ্বিতীয় পার্টে কি হয়। যাই হোক, আসলে তো পেয়ে যাবেন। আজকের মতো ভিডিও এইখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই।